একটা জরুরি কথা ছিল তোমার সাথে। বলুন। সামনে আমার শাশুড়ি মানে তোমার দাদি শাশুড়ির মৃতবার্ষিক। এই উপলক্ষে তোমার বাবা মানে আমাদের গ্রামের বাড়ি মানে তোমার বাবার বাড়ি সিলেটে একটা ইতিমখানায় তিনি মিলাদ পড়ান। এছাড়া খাওয়া দাওয়া, বাচ্চাদের কিছু উপহার দেন। ইতিমখানাটা তোমার দাদি শাশুড়ির নামে মানে আয়না চৌধুরীর নামে। আয়ানা তো আপুর নাম। তোমার বাবার ধারণা তিনি তার মাকে হারিয়ে এই মাকে পেয়েছেন, আর আয়না নাকি আমার শাশুড়ির মতো দেখতে, তাই তিনি নিজের মায়ের নামটাই রাখলো। ও আচ্ছা। 3 দিন পর মৃত্যুবার্ষিকী। প্রতি বছর আমি আর তোমার বাবা যাই, কিন্তু আমি অসুস্থ বলে তোমার বাবা এবার যেতে চাচ্ছে না, আর উনি একাও যাবেন না। তাই কাল রাতে বলল যেন তোমাকে আর আহিকে পাঠায়। তুমি যাবে? হ্যাঁ মা, যাব না কেন, অবশ্যই যাব। আচ্ছা, আমি আহিকে বলেছি, ও বলল তোমায় জিজ্ঞাসা করতে, তাই এখন তুমি যখন বললে তাহলে আমি নিশ্চিন্ত। তোমরা চাইলে সেখানে কিছুদিন ঘুরতে পারো, জায়গাটা খুব সুন্দর। ওখানে একটা চা বাগানও আছে, আর তোমার বাবার, তার মা বাবার মানে আমার শ্বশুর শাশুড়িদের থাকার জন্য একটা ছোট বাড়ি বানিয়েছিলেন সেখানে। তারা বুড়ো বয়সে ওখানে থাকতে চেয়েছিলেন। তোমরা সেখানেই থাকো। তারা মারা যাওয়ার পর একজন কেয়ারটেকার থাকে সেখানে। আমি তাকে বলে দেব তোমরা যাওয়ার আগেই যেন সব পরিষ্কার করে রাখে। মা, আপনি উত্তেজিত হবেন না, ধীরে সুস্থে সব করুন। মা, কিন্তু কি বলো তো, তোমার দাদি শাশুড়ি এই ইতিমখানায় নিয়মিত যেত, অনেক যত্ন করতেন ইতিমখানার বাচ্চাদের। দেখো তাদের যেন কোনো কমতি না থাকে। আপনি নিশ্চিত থাকুন মা, আমরা অনেক ভালোভাবেই সব করব। শীতের পোশাক নিয়েও কিন্তু। এখন ওখানে অনেক শীত থাকবে। অগ্রহায়ণ মাস এসে পড়েছে, বুঝলে? খেয়াল রাখো নিজেদের। যাওয়ার শপিং শুরু করো। মা, মার ঘর থেকে বেরিয়ে আসলাম, কেন জানি মনে হচ্ছে উনি ইচ্ছে করেই চাইছেন আমরা যাই, হয়তো আমাদের একা সময় কাটাতে বলতে চান। তাই হোক, আমি ঘুরতে পারলেই হবে। অনেকদিন ধরেই কোথাও যেতে মন চাইছিল, সেখানে গেলে মুড ফ্রেশ হবে আমার। ঘরে এসে প্যাকিং করতে শুরু করলাম, ওনারটাও করলাম। মার কথা মতো শীতের পোশাক নিলাম। উনি বললেন আমরা কাল সকালে রওনা হব। আমরা সিলেটে যাবার জন্য রওনা দিলাম। বাবা আর মা আমাদের বিদায় জানালেন, আপুও সাথে ছিল। বাবা এই প্রথম হেসে আমার মাথায় হাত রাখলেন, বেশ ভালো লাগলো। বাবা হয়তো অনেক খুশি আমরা যাচ্ছি বলে। দিনের শুরুটা খুব ভালোই গেল। আশা করি সারাদিন এভাবেই কাটবে। আহিয়ান গাড়ি চালাচ্ছে আর আমি তার পাশে বসে আছি। উনি গাড়ি চালানোতে ব্যস্ত আর আমি ভোরের এই চমৎকার প্রকৃতি উপভোগ করতে। পুরো নীরব আর শান্ত প্রকৃতি এখন। গাড়ি বেশি একটা নেই, কিছু লোক রাস্তা ঝাড়ু দিচ্ছে। ভোরের আলো এখনো ভালো করে ফোটেনি, পাখিরা সবে গান গাইতে শুরু করেছে। কিছু কিছু পাখি খাবার সন্ধানে বের হয়ে গেছে, মুক্ত আকাশে ডানা মেলে উঠছে তারা। ইস, যদি আমি পারতাম এভাবে উড়তে, তাহলে পুরো পৃথিবী উড়ে দেখতাম। পরশু মৃত্যুবার্ষিকী, আজকে পৌঁছে কাল সব প্রস্তুত করতে হবে, বেশ বড় ব্যাপার। চোখ বুলাই আমার পাশে ড্রাইভ করা আহিয়ানের দিকে, চুপচাপ ড্রাইভ করছে। ঘুমের রেশ এখনো কাটেনি বোধ হয়। কাল রাতে খুব দেরি করে ঘুমিয়েছিলেন, তাই এই অবস্থা। উনি আমার দিকে কিঞ্চিত হেসে গান বাজিয়ে দিলেন। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে। তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে। আমার হাতের আঙুল
হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি, আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। গান বাজছে, বেশ ভালো লাগছে। এরকম নীরব পরিবেশে গান শুনতে মন্দ না। উনি হয়তো ঘুম ভাঙানোর জন্য এই গান বাজালেন, কিন্তু আমার আমার কেন জানি ঘুম পাচ্ছে খুব। একটু হেলান দিয়ে বসি। বেশিক্ষণ আর জেগে থাকতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তাকিয়ে দেখি আহিয়ান আমাকে ডাকছে। ওনার ঘাড়ে মাথা রেখেই শুয়েছিলাম হয়তো। আমাকে ভূতনি ভূতনি বলে ডাকছে। কি পায় এই উনি ডাকে? আমি ঘুম ঘুম চোখে ওনাকেই দেখছি। উনি বলে উঠে, এখনো ঘুমাবে নাকি? ওঠো। কেন এসে পড়েছি আমরা? জি না, এত তাড়াতাড়ি না। তাহলে ডাকছেন কেন? ঘুমাতে দিন। ক্ষুধা লেগেছে, খেতে যাব। তোমার ইচ্ছে না করলে শুয়ে থাকো। সুন্দর করে বললেই তো হতো। কেন? আমি কিভাবে বলেছি তোমাকে? পেঁচার মতো করে নাকি? বাহ, ইন্টেলিজেন্ট তো আপনি। উনি রেখে গাড়ি থেকে নেমে গেলেন। আমিও বের হলাম। সামনে তাকিয়ে দেখি একটা রেস্টুরেন্ট। উনি আমাকে দেখে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। একটা টেবিলে বসলাম আমরা। আমার কোনো ধারণা নেই সিলেটে কিভাবে যাব বা যেতে কতক্ষণ লাগবে। আমি ওনাকে জিজ্ঞেস করায় উনি বললেন, দুপুর 12টায় সিলেটে পৌঁছাবো, আর সেখান থেকে বাসায় পৌঁছাতে আরো 2 ঘন্টার যাত্রা। ওহ, তার মানে অনেকক্ষণ লাগবে। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমিও যাব ফ্রেশ হতে। চলো। আচ্ছা, কয়টা বাজে এখন? 8টা। তাহলে তো অনেকক্ষণ। তোমার আর কি, সারাটা রাস্তা তো ভালো মতোই ঘুমালে। তোমার জন্য আমার ঘাড় এখনো ব্যথা করছে জানো। ভালোই হয়েছে। ভালোই তো। বাসায় গিয়ে মালিশ করে দিবে, বুঝলে? পারবো না। কি বললে? জানো না, স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব। তাহলে স্ত্রীর সেবা করা তো স্বামীর দায়িত্ব। করেছেন কখনো? কি কামচোর নি তুমি, একটা কামচোর ভূতনি তুমি। নিত্য নতুন দিন, এত নাম কোথায় পান আপনি? তোমার যেই কাজ, আমার খোঁজা লাগবে না, এমনিই চলে আসে। বাহ, কি ট্যালেন্ট। প্যাক প্যাক করো না। আমি হাঁস না, বুঝলেন যে প্যাক প্যাক করব। তাহলে মানুষের মতোই বক বক করো না, বুঝলে? ঠিক আছে। ভূতনি একটা। সকালে নাস্তা করে দুজনে বসে চা খেলাম। তারপর কিছুক্ষণ পর আবার বের হয়ে গেলাম। সারাটা রাস্তা দুজনের ঝগড়া আর কথা কাটাকাটি করে কাটলো। প্রায় 7 ঘন্টার জার্নিতে আমরা অবশেষে সিলেটে পৌঁছালাম। উনি 12টা বললেও জ্যামের কারণে আরও বেশ কিছুক্ষণ লাগলো। কিন্তু বাসায় পৌঁছাতে আরও 2 ঘন্টা। ওনাকে দেখে খুব খারাপ লাগছে, অনেকটা ক্লান্ত উনি। আমি বললাম এইখানে একটু থেমে আবার চলতে, কিছুক্ষণ এখানে রেস্ট নিলে ভালো লাগবে। উনি তাই করলেন। গাড়িটা একটু সাইডে নিয়ে থামিয়ে দিলেন। আমি আশপাশ দেখছি, পুরোটাই গাছপালায় ঘেরা। প্রকৃতি যেন সব উজাড় করে দিয়েছে। উনি আমাকে বলে উঠে, চা খাবে? এখানে? সামনে একটা চায়ের স্টল আছে। আচ্ছা। দুজনেই নামলাম। এখানকার বাতাস খুব সুন্দর। প্রাণ ভরে চারদিক তাকিয়ে রইলাম। উনি আমাকে ডেকে নিয়ে চলে গেলেন চায়ের স্টলে। আমি একটা টুলে বসলাম। উনি 2 কাপ চা নিয়ে আসলেন, আমাকে একটা দিলেন। চায়ের কাপে চুমুক দিতেই মুখের ভঙ্গি পাল্টে গেল। সচরাচর আমি যে চা খাই, এটা তার চেয়ে সম্পূর্ণ আলাদা, খেতে দারুণ। আমি চুপচাপ বসে চা খেলাম, ওনার সাথে কথা বললাম না। জানি বললেই এখন ঝগড়া বাঁধবে, কিন্তু আমি এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম, তাই আর ঝগড়া করলাম না। চা খাওয়ার পর উনি বললেন, দারুণ না খেতে? অনেকটা আলাদা খেতে। তা তো হবেই। চলো আবার রওনা দিতে হবে। হ্যাঁ, চলুন। আবার রওনা দিলাম। আমি পুরো গাড়িতে শুধু বাইরে দেখতে লাগলাম। জায়গাটা আসলেই সুন্দর। এবার এসে পৌঁছালাম বাড়িতে।
বাড়ির সামনেই উনি গাড়ি থামান। গাড়ির আওয়াজ পেয়ে একজন মধ্যবয়স্ক লোক ছুটে আসে। আমাদের দেখে তার মুখে হাসির রেখা দেখা গেল। উনি তাকে দাদু বলে সম্বোধন করলেন। আহিয়ান গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। আমি সালাম করলাম। এতদিন উনিই এই বাড়ির দেখাশোনা করেছেন। আহিয়ান গাড়ি থেকে কিছু জিনিসপত্র বের করে তাকে দিলেন। মা আসার আগে ওনাকে দিয়েছিলেন দাদুকে দেবার জন্য। আসলে মা চায়নি এই বয়সে তাকে এইসব কাজ করবার জন্য, কিন্তু দাদু নাকি ইচ্ছে করেই এখানে আসে, তার নাকি ভালো লাগে, তাই মা তাকে মানা করেনি। আমি বাড়িটার দিকে একটু মনোযোগ দিলাম। পুরো বাড়ির চারিদিকে বাঁশের বেড়া দেওয়া, চারদিক সবুজ ঘাসে ঘেরা। বাড়িটা সম্পূর্ণই গোলাপি রঙের। বাড়ির সামনের কিছু হাঁড়িতে ছোট গাছ লাগিয়ে ঝুলে রাখা হয়েছে। কি জানি বলে এগুলো মনে আসছে না। এছাড়া কয়েকটা ফুলের গাছও আছে। বাড়িটা ছোট, তবে এত না। একটা ছোট ফ্যামিলি থাকার জন্য যথেষ্ট। উনি গাড়ি থেকে ব্যাগ বের করে আমাকে ভেতরে যেতে বললেন। ভেতরে এসে আরও অবাক হলাম, কারণ বাড়ির ভিতরটা চমৎকার। ঘরের প্রথমাংশের জায়গাটুকু সোফা আর টি টেবিল দিয়ে সাজানো। একটা ছোটোখাটো খাবার টেবিল আছে। রান্নাঘর এই ঘর থেকে সরাসরি দেখা যায়। একটাই বেডরুম, তার সাথে অ্যাটাচড একটা বাথরুম। রুমটা এতটা বড় না, তবে ছোটও না। একটা খাট, একটা আলমারি আর একটা বুকশেলফ আছে রুমটাতে। হাঁটতে হাঁটতে ঘরের অন্য পাশে এলাম। সেখানটায় ব্যালকনি। ব্যালকনিটা অনেক বড়। সেখানে দুটো টুল আর একটা দোলনা। ব্যালকনির সামনে বাঁশের বেড়া দিয়ে ঘেরা। এখান থেকে আকাশটা খুব পরিষ্কার দেখা যায়। বাইরে হালকা হালকা রোদ, এটাকে মিষ্টি রোদও বলা যেতে পারে। এর মধ্যে দাদুর ডাক এসে পড়ল। আমি ব্যালকনি থেকে বেরিয়ে ঘরের মধ্যে এলাম। দাদু বলতে লাগলেন, বড় সাহেব অনেক শখ করে এই বাড়িটা বানিয়েছিলেন। অনেক মায়া আছে এই বাড়িটা জুড়ে। সেটা দেখেই বোঝা যাচ্ছে দাদু, কিন্তু বলতে হবে আপনি অনেক যত্ন করেন এই বাড়িটার। কি সুন্দর সব সাজানো গোছানো। এটা তো আমার কাজ মা। তোমাদের জন্য আমি দুপুরের খাবার বানিয়েছি, তোমরা খেয়ে নিও। এখনো তো খাওয়া দাওয়া হয়নি বোধহয়। আপনি কেন বানালেন? আমি এসেই তো বানাতে পারতাম। দাদু আপনিও বসুন, একসাথে খাবার খাবো। না মা, তোমার দাদি বসে থাকবে আমার জন্য। আমি না গেলে সে খেতে বসবে না। ইস, কি ভালোবাসা। তার বলতে, খাবার যা আছে রাতেও হয়ে যাবে মনে হয়। আপনার চিন্তা করা লাগবে না দাদু, লাগলে আমি রেঁধে নিব। হ্যাঁ, ঘরে জিনিসপত্র আছে, আমি আজকেই এনেছি। আপনি এত চিন্তা করিয়েন না দাদু। হ্যাঁ মা, এখন আর চিন্তা করতে পারি না। বেশি কথা তো ভুলেই যাই। আচ্ছা, আমি এখন যাই, কাল সকালে আসব। তোমাদেরকে নিয়ে এতিমখানায় যাব, বড় মালকিনের এতিমখানায়। আপনি ধীরে সুস্থে আসুন। আচ্ছা মা, আমি এখন বের হই তাহলে। সাবধানে যাবেন। আচ্ছা মা। দাদু চলে গেলেন, কিন্তু কথা হলো উনি একবারও তার সাথে দেখা করলেন না। কোথায় উনি? রুমে গিয়ে দেখি আহিয়ান সাহেব একদম চিৎপটাং, মানে পুরো বিছানা জুড়ে উল্টো হয়ে শুয়ে আছেন। জানি অনেক ক্লান্ত, কিন্তু তাই বলে এভাবে শুয়ে থাকবে? ফ্রেশও হবে না নাকি? একবার ভাবলাম ওনাকে ডাকবো, পরে ভাবলাম থাক কিছুক্ষণ, ততক্ষণে আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই। শাওয়ার নিয়ে বের হয়ে দেখি এখনো আগের অবস্থায় শুয়ে আছে। আমি তাড়াতাড়ি করে শাড়িটা পাল্টে নিলাম, তারপর চুল ঝাড়তে লাগলাম। এর মধ্যে তার গলা পেয়ে লাফিয়ে উঠলাম। ভূতনি, ঘুমাতে দাও আমায়। আপনি উঠে গেলেন তাহলে? তোমার চুলের পানি জ্বালায় আমার আর ঘুম, তাহলেই হলো। আচ্ছা, এমনিতেও অনেকক্ষণ হয়েছে, এখন উঠুন, ফ্রেশ হন, আমি খাবার বাড়ছি। আর দাদু চলে গেছেন? হ্যাঁ জানি, আমাকে বলেছে। ও আচ্ছা, তাহলে উঠুন এখন। ধুর, ভূতনি শান্তিতে থাকতেও দিবে না। ওটা ঘুমাতে হবে, বলেন শান্তিতে ঘুমাতে দেবে না আমায়। গেলে তুমি, ভূতনি কোথাকার। আমি হাসতে হাসতে রান্নাঘরে চলে এলাম। ওনাকে জ্বালাতে আমার বেশ লাগে।
সব খাবার গরমই ছিল, আমি শুধু বেড়ে রাখলাম। উনি এসে ধপ করে খাবার টেবিলে বসে পড়লেন আর বললেন, খেতে দাও, ক্ষুধা লাগছে। দিচ্ছি দিচ্ছি। বিকালে আমি আর উনি চা নিয়ে ব্যালকনিতে বসে আছি। উনি ওনার দাদা দাদির গল্প করতে লাগলেন। ওনার দাদা দাদি প্রেমের বিয়ে ছিল, খুব ভালোবাসা ছিল তাদের। তাই শেষ বয়সে দাদির ইচ্ছেতে দুজনে মিলে এখানে থাকার সিদ্ধান্ত নিলেন। আহিয়ানরা ছুটি পেলেই সবাই মিলে এখানে আসতো, খুব মজা করতো। দাদি বেশিরভাগ সময়ই এখানকার এতিমখানায় কেটে যেত। দাদি মারা যাবার 1 মাস পরই দাদা চলে গেলেন। সত্যি তাদের কেমিস্ট্রি অসাধারণ ছিল। রাতে ঘুমাতে গিয়ে অনেক শীত লাগলো, সারাদিন লাগছিল, তবে বেশি না। এখন বেশি লাগছে। আলমারি থেকে একটা কম্বল বের করলাম, কারণ আমারটা উনি কেড়ে নিয়েছেন আর এখন খুব ঘুম পাচ্ছে আমার। তাই ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। আর উনিও ঘুমিয়ে পড়েছে, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি উনি রুমে নেই। পাশে একটা চিরকুট লেখা, তাতে আছে, ভূতনি তুমি ঘুমের মধ্যে তোমার ভূত রাজ্য থেকে ঘুরে আসো। আমি ততক্ষণ একটু হাঁটতে গেলাম। চিরকুট দেখে রাগও হলো, আবার হাসিও পেল। আর শুয়ে থাকলাম না, শাওয়ার নিতে গেলাম, কিন্তু পানি যেই লেভেলের ঠান্ডা, তাই গরম করেই শাওয়ার নিতে হলো, কারণ আজ অনেক কাজ আছে, সারাদিন ঘাটাঘাটনি থাকবে। শেষে রাতে এসে শাওয়ার নেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। শাওয়ার শেষে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে শুরু করছি আর গুনগুন করে গান গাইছি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তর আছো তুমি হৃদয় জুড়ে। হৃদয় জুড়ে কাকে এত জায়গা দিলে ভূতনি? আহিয়ানের আওয়াজ শুনে আমি থতমত খেয়ে যাই। অতপর আয়নার দিকে তাকিয়ে দেখি আমার পেছনে আহিয়ান দুহাত জ্যাকেটে পরে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াহুড়ো করে শাড়ি গায়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম। উনি আমার দিকে বাঁকা হেসে বলে, আয়নাতে তোমার কোমর দেখা যাচ্ছে। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। কি বলছে কি উনি? তাড়াতাড়ি করে আয়নার সামনে থেকে সরে গেলাম। কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, আপনি তো এখানে কি করছেন? কি করছি মানে? মানে এই সময় এখানে কি করছেন? যা করার তাই করছি। কি বলছেন কি? এইসব লজ্জা করছে না এসব বলতে? তুমি এমন ভাবে বলছো যেন আমি এই প্রথম তোমায় শাড়ি পরতে দেখছি। কি চেঁচাচ্ছ কেন? কানের পোকা সব বেরিয়ে যাবে। আপনি কি বললেন? আপনি প্রতিদিন আমায় শাড়ি পরতে দেখেন? ছি, কি অসভ্য আপনি। এখানে অসভ্যতামির কি হলো? আমি কি তোমার সাথে কিছু করেছি নাকি? কি বললেন আপনি? আরে হাইপার হচ্ছ কেন? এটা তো কথার কথা। আমি বলেছি কি আমি ইচ্ছে করে দেখতাম নাকি? না, তাহলে কিভাবে দেখতাম? তুমি যেভাবে ভাবছো সেভাবে মোটেও না। আমি বরাবর ঘুম ঘুম চোখেই তোমাকে দেখতাম। আর ঘুম ভাঙার কারণ হলো তুমি। কি আমি? হ্যাঁ তুমি। শাড়ি পরতে গিয়ে তোমার এক গাদা চুলের পানি এসে আমার মুখে পড়তো, আর আমার ঘুম ভাঙতো, বুঝলে? ও, এখন আমার চুলের পানির দোষ? আর আপনি যা করলেন সেটা কিছু না? কি বলতে চাইছো তুমি? আমি আগেই বলেছি তোমাকে আমি ভালোবাসি না। আর যখন ভালোবাসি না তার মানে তোমার উপর কোনো ইন্টারেস্ট নেই আমার। আর থাকবে কি করে? কি আছে? যেই না কোমর। তুমি জানো মেয়েদের কোমর কত চিকন থাকে? তারা সারাদিন সাজগোজ করে থাকে, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কপালে টিপ, এটা তাদের নিত্যদিনের কাজ। কিন্তু তোমাকে আমি আজ পর্যন্ত চুড়ি পরতেই দেখলাম না, আর না দেখলাম চোখে কাজল দিতে। আর বিয়ে হলে নাকি নাকফুল পরে। তোমার তো নাকফুলটাও নেই। তাহলে তোমার মতো একটা মেয়েকে কোনো ছেলে কিভাবে ভালোবাসবে? আর সেখানে আমি। বাহ, আমার জানাই ছিল না আপনি মেয়েদের সম্পর্কে এত কিছু জানেন, আর তার সাথে আমাকেও এত খেয়াল করেন। কখন কাজল দেই বা কখন চুড়ি পরি। আর আপনিও শুনে রাখুন, আপনার মতো ছেলের ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝলেন? শখ কত ওনার জন্য নাকি এখন নাক ফোরাবো আমি।
জানেন কত ব্যথা লাগে? তুমি কি বললে আমায়? যা বলেছি বেশ করেছি। আপনি তো এসেছেন আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে, তাই না? এখন বের হন এখান থেকে। বের হব মানে? বের হব মানে বের হন। শাড়ি পরবো আমি, বের হন। বের হচ্ছি। ভূতনিকে দেখার কোনো শখ নেই আমার। তাহলে যান না, দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি। বলেই বের হয়ে গেলেন। আমি শাড়ি নিয়ে ধপ করে খাটে বসলাম। মান সম্মান যা আছে সব গেল। উনি আমাকে প্রতিদিন শাড়ি পরতে দেখেছে, মানা যায় এইসব? অথচ আমি নিজেই জানতাম না এইসব। ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার! এতটা বোকা হলাম কি করে আমি? যখন ওনার সামনে কি করে যাব এখন আমি? হায় আমার কপাল! মাত্রই তো সামনাসামনি ঝগড়া করলাম, এখন ভাবছি সামনে কি করে যাব। ধুর ছাতার মাথা, হাতির কঙ্কাল! একদিন নিশ্চিত ওনার জন্য আমাকে পাগলা গারোতে যেতে হবে। মাঝে মাঝে এমন এমন কথা বলবে যাতে আমি পুরো পাগল হয়ে যাই। শুধু পাগলা গারদে যাওয়াটাই বাকি। ওনাকে বকতে বকতে শাড়ি পরলাম। রাগ কিছুতেই কমছে না আমার। কোনো খাবারও নেই, বানাতে হবে। বিড়বিড় করতে করতে ঘর থেকে বের হলাম। দেখি ফোন নিয়ে লাট সাহেব বসে আছে। আমার দিকে একটু তাকালো। আমি মুখ ভেঙচি দিয়ে শাড়ির আঁচলটা কোমরে গুজলাম। কিছুই বানাতে ইচ্ছে করছে না আমার। এক হাতে পেঁয়াজ নিয়ে ওনার দিকে তাকালাম। দেখি আমার দিকে ভোরু কুচকে তাকিয়ে আছে। ওনার দিকে তাকিয়ে ছুরি নিতে গেলাম। এত রাগ লাগছিল, ছুরিটা একটু জোরেই ধরলাম। ইচ্ছে করছিল এইটা দিয়ে ওনার পেট ফুটো করে দেই। হঠাৎ উনি এই ভূতনি বলে চেঁচিয়ে উঠলেন। কিন্তু কেন? দেখি উনি দৌড়ে আসছে। আমি হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাত দিয়ে রক্ত ঝরঝরিয়ে পড়ছে। আমি দিলাম চিৎকার, আম্মু! উনি আমার মুখে হাত দিয়ে বলল। আরে ভূতনি, চেঁচামেচি করছো কেন? কাঁদো কাঁদো মুখ করে বললাম, আমার হাত আম্মু কেটে গেছে। উনি আমার হাত ধরে আছে। হ্যাঁ, কাঁদো, তাহলে রক্ত পড়া কমে যাবে, গাধা একটা। আমি নাক টেনে বললাম, আপনি এখন আমায় বকছেন? তাহলে কি করব? চলো, এখন রক্ত পড়া থামাতে হবে। উনি আমাকে ধরে সোফায় বসে দিলেন। অতঃপর ফার্স্ট এড বক্স এনে আমার পাশে বসলেন। হাত অনেকটা কেটে গেছে। উনি তুলো দিয়ে রক্ত পরিষ্কার করতে ব্যস্ত আর আমি কাঁদতে। উনি এক ধমক দিয়ে বলে, কান্না থামাও। তো চুপ করে আছি। উনি কি জানি মেডিসিন নিলেন দেওয়ার জন্য। আমি সাথে সাথে হাত সরিয়ে নিয়ে বলি, এটা দিলে খুব জ্বলবে। রক্ত পড়া থামবে, হাত দাও। না না, প্লিজ প্লিজ দিয়েন না। আচ্ছা, দেবো না, অন্যটা দেবো। অন্য কোনটা? বলেই একটু ঝুঁকলাম। উনি সাথে সাথে আমার হাত ধরে পুরো ঔষধ আমার হাতে ঢেলে দেন। ব্যথায় আমি লাফাতে লাফাতে থাকি। উনি আমার দিকে তাকিয়ে বলে, ঘোড়ার মতো লাফানো বন্ধ করো। খুব জ্বলছে। উনি দাঁড়িয়ে আমার হাত ধরে বলল, দাঁড়াও। দাঁড়িয়েই আছি, এখন আবার কোথায় দাঁড়াবো? দাঁতে দাঁত চেপে বলল, আমার মাথায় দাঁড়াও। সত্যি? ধমক দিয়ে। চুপ। বলেই আমার হাতে ফু দিতে লাগলেন। কিন্তু এতে হাতের জ্বালা কমেনি। অতঃপর উনি আমাকে বসিয়ে দেন আর ব্যান্ডেজ করতে থাকে। আমি চুপচাপ ওনার ব্যান্ডেজ দেখছি। উনি বলে ওঠেন, দেখলে আল্লাহ তোমায় কেমন শাস্তি দিল? কেন দিল? স্বামীর সাথে বেয়াদবি করলে তাই। আমি জানি নিশ্চিত উনি ছুরি নিয়ে আমাকে মারার প্ল্যান করছিল, তাই এমন হলো। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, ভেবেছিলাম শুধু তাই বলে তো আর পেট ফুটো করে দেয়নি। এটা দিয়ে পেট ফুটো করার প্ল্যান করছিলে? বাহ, খুব ভালো তো। আমি ওনার কথায় আবার মুখ ভেঙচি দিলাম। কিন্তু রান্না কিছু হয়নি, ঘরেও কিছু নেই। উনি বলতে শুরু করে, ক্ষুধা লেগেছে? আমারও লেগেছে। বাইরে খেতে যাবে? জানতাম এটাই বলবেন। কখনো বলেন যে
আমি রেঁধে দিচ্ছি। তুমি কি চাও তোমার জন্য আমি এখন রান্নাও করি? চাইলেই বা কি করতে তো পারবেন না, আমাকেই করে খাওয়াতে হবে। আমি সব পারি বুঝলে, আর রান্নাও চুটকি বাজিয়ে করে দেব। দীর্ঘশ্বাস ফেলে, হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো। কি করার আছে? ওয়েট, আমি আজকেই রান্না করব। করুন করুন, আমিও দেখব। ফোন টেপা ছাড়া আপনি আর কি করতে পারেন? দেখে নিও। দেখার জন্যই বসে আছি। ভূতনি একটা। উনি হেঁটে রান্নাঘরে গেলেন, অতঃপর আমার দিকে তাকিয়ে বলল, কি খাবে? আমি সোফায় আসন পেতে বসে বলি, খিচুড়ি রাঁধুন, এটা খাওয়ার ইচ্ছে করছে। ফাঁদে ফেলে ভালোই মজা নিচ্ছ। এজন্যই তো ফেললাম, দেখি দেখি রান্না করুন, দেরি হয়ে যাচ্ছে। দাদু কি ভালো রান্না করলো কালকে, তার মতো না হলেও চলবে, তবে খাওয়ার উপযোগী হতে হবে। উনি আমার থেকে চোখ সরিয়ে ফোন বের করে ভিডিও অন করলো। আমি এখান থেকেই আওয়াজ পাচ্ছি খিচুড়ির রেসিপি। না, বুদ্ধি আছে তাহলে। উনি কাটাকাটি শুরু করলেন। এটাতে তার নাজেহাল অবস্থা। আলু কাটতে গিয়ে সেই আলু উড়ে এসে আমার গায়ে পড়ল। আমি বলি, তাহলে আলু দিয়ে মারবেন বলে ভেবেছেন না? উনি আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে কথা না বলে রান্নায় মনোযোগ দিলেন। জানে এটা তার মান সম্মানের ব্যাপার। প্রায় অনেকক্ষণ পর রান্না শেষ করে আমাকে ডেকে বলে গেলেন রান্না কেমন হয়েছে দেখে যেতে। আমি উঠে দেখতে গেলাম, কিন্তু খাবারের যা অবস্থা, আমার মনে হলো যে খাওয়া যাবে না। তার সাথে রান্নাঘরের অবস্থা মারাত্মক। উনি আমার দিকে তাকিয়ে বলে, কি ভাবছো ভূতনি? খেয়ে দেখো কেমন হয়েছে। আমাকে দেখে কি পাগল মনে হয় আপনার যে আমি এই খাবার খাবো? কেন, দেখতেও তো ঠিক লাগছে। চকচক করলেই যদি স্বর্ণ হতো তাহলে তো হতোই। একটু চেষ্টা করে দেখলে কি হবে? হসপিটালে যাবার ইচ্ছে নেই, আপনার ইচ্ছে হলে খেয়ে দেখুন। বলেই বের হয়ে আসলাম। আড়ালে থেকে উকি দিয়ে ওনার কাণ্ড দেখছি। চামচ নিয়ে দাঁড়িয়ে আছে, বোধহয় ভাবছে মুখে দিবে কিনা। কি মনে করে যেন মুখে দিল। অতঃপর ঢক ঢক করে 2 গ্লাস পানি খেলো। মনে হয় বেশ ঝাল হয়েছে। আমি হেসে আড়াল থেকে বের হলাম। হাসতে দেখে উনি বেজায় রেগে গেলেন। অতঃপর রেগে ধপাস ধপাস করে হেঁটে রুমে গেলেন। কিছুক্ষণ পর আমি খাবারের জন্য ডাক দিলে উনি চট করে এসে আমার মুখের দিকে তাকিয়ে আছে। মুখে বিরক্তিকর ছাপ রেখে বেশ আছে, দাঁতে দাঁত চেপে বলে, রাত্রে বলেছে কে তোমাকে? এমনিতেই হাত কেটে বসে আছো, এরপর আবার রেধে কোন ঘটনা ঘটাবে তুমি? ওনার কাছে এমন কথা আমি আজ প্রথম শুনলাম। খানিকটা বড় মানুষের মতো বললেন কথাটা। আমি হেসে বলি, রাঁধিনি তো, তৈরি করলাম জ্যাম আর পাউরুটি। নিন, খেয়ে নিন, খেয়ে আমাকে উদ্ধার করুন। এমনভাবে বলছো যেন প্রতিদিন তোমায় আমি রাত্রে বলি। তা অবশ্য মুখে বললেন না। মনে মনে বলি না, বুঝলা? অতঃপর খাওয়া শুরু করেন। আমিও খেলাম। আমার ডান হাতটাই কেটেছে, তবে রুটি খেতে কোনো অসুবিধা হচ্ছে না। খাবার শেষে আমি ওনার দিকে তাকিয়ে বলি, কেমন হয়েছে? ভালোই হয়েছে। তাহলে আমার তারিফ করুন। রুটিতে জ্যাম লাগিয়েছো শুধু না, এই জ্যাম নিজের হাতে তৈরিও করেছো, তাহলে প্রশংসা করব কেন? আপনাকে বানিয়ে খাওয়ালাম তাই। আমিও তো রাতলাম, আমাকে ধন্যবাদ দিয়েছিলে। খাওয়াতে পেরেছিলেন আমায়, আমি পেরেছি। আচ্ছা, ধন্যবাদ ভূতনি বউ। অনেক সুন্দর করে পাউরুটিতে জ্যাম লাগিয়েছো তুমি। শান্তি, ভূতনি বলাটাই কি খুব বেশি দরকার ছিল? এটা তোমার উপাধি, এটা ছাড়া তোমাকে কেউ চিনবে না, বুঝলে? চলো, বেরোতে হবে আমাদের। এতিমখানায় যাবার জন্য রওনা দিলাম। সেখানে পৌঁছাতে ঘন্টা খানেকের মতো লেগে গেল। তবে এতিমখানায় এসে অবাক। এতিমখানার সদর দরজায় লেখা আয়ানা চৌধুরী এতিমখানা। নামটা কেমন, কিন্তু দাদির নামেই দেওয়া।
যাই হোক, আগেরকার নাম। তবে পরিবেশটা দারুণ, খোলামেলা চারদিক, গাছপালা আর একটু হইচই। তবে সেটা বাচ্চাদের। ভালোই লাগছে এখানে। আমাদের গাড়ির আওয়াজে দাদু আর একজন ভদ্রলোক আসলেন। ভদ্রলোক এই বাচ্চাদের দেখাশোনা করে, তার সাথে আরও আছে কয়েকজন। ভালোই লাগছিল এসব বাচ্চাদের সাথে খেলাধুলা, হইচই। সময়টা অনেক সুন্দর করেই উপভোগ করলাম, কিন্তু বেশিক্ষণ থাকলাম না, কারণ কালকের ব্যবস্থা করতে হবে। ভদ্রলোককে খাবারের দায়িত্ব দিলাম। বাবুর্চি, খাবারের সরঞ্জাম, এসব দায়িত্ব তাকেই দেওয়া হলো। এছাড়া বাচ্চাদের জন্য কিছু খেলনা, জামাকাপড় আনা লাগবে। তাই আমরা আবার বের হলাম সেগুলো কিনতে। সব কাজ তো আর ওদের দেওয়া যায় না। এখান থেকে দোকানপাট অনেকটা দূরে। পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম লাঞ্চ করার জন্য, কিন্তু সমস্যা হলো আমার হাত কাটা আর চামচ দিয়েও খেতে পারছিলাম না। অতঃপর উনি আমাকে খাইয়ে দেওয়ার জন্য আমার মুখের সামনে ভাতের লোকমা তুলে। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। উনি আমাকে শান্ত গলায় বলল, খাও। আমি অন্য কোনো ভূতনি আছে এখানে? কথা না বাড়িয়ে আমি খাবার খেতে থাকি। এই প্রথমবার আমাকে উনি খাইয়ে দিলেন। আশপাশের লোক দেখছিল আমাদের। খুব লজ্জা লাগছিল, কিন্তু এতে তার কোনো বিদ্রূপ নেই। উনি শান্তভাবেই খাইয়ে দিচ্ছে, যেন কিছুই হয়নি। নিজেকে কেমন বাচ্চা বাচ্চা লাগছিল, কিন্তু মজার ছিল। বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। এবার খাবার বাসায় নিয়ে এলাম, কারণ তখনকার মতো রেস্টুরেন্টে উনি খাইয়ে দিবে আর সবাই দেখবে, সেটা আমার মোটেও ভালো লাগছিল না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলাম, কারণ আজ আমাদের এতিমখানায় যেতে হবে। উনি আরও আগে উঠে বাইরে হাঁটতে চলে গেছেন। খুব শীত লাগছে, তাই একটা পশমি কাপড় পরে নিলাম। আমি তৈরি হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। উনি আসলে তবে বের হব। আজ অনেক কাজ আছে, কিন্তু সকালের মুহূর্তগুলো ভোলার মতো না। চারিদিকে হালকা কুয়াশা, চমৎকার একটা পরিবেশ। চারিদিক নিস্তব্ধ, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে সময়টা উপভোগ করতে থাকি। এর মধ্যে উনি ডাক দেন। তার দেওয়া অদ্ভুত নাম, মানে ভূতনি। আমি ঘুরে তার দিকে তাকাই। দেখি দাঁত বের করে হেসে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলেই মুখ ভেঙচি দিয়ে পাশ কাটিয়ে চলে এলাম। এখন কথা কাটাকাটি করে লাভ নেই। আমি ভেবেই রেখেছি আজ ওনার সাথে লাগবই না, তাহলে কাজের গন্ডগোল হবে। বাইরে গাড়ি পার্ক করা ছিল। আমি গাড়িতে বসে পড়লাম। খানিক বাদে উনিও বসে পড়লেন। অতঃপর আমাকে বলে, ভূতনি মনোব্রত রেখেছো নাকি? আপনি না ওই বাচ্চাদের সামনে আমাকে ভূতনি বলে একদম ডাকবেন না। আমি তো ডাকিও না, কিন্তু এখন ডাকবো। কেন? তুমি মানা করেছো তাই। বলেই হেসে উঠে। আমি মুখ ফুলিয়ে বাইরে তাকিয়ে থাকি। আমি জানি উনি নিশ্চিত ডাকবে, তাই অনুরোধ করার প্রশ্নই ওঠে না, কারণ এটা তো কাজ হবে না। বাইরে তাকিয়ে আছি আর ভাবছি কত কিছুই না বদলে গেল। আসলেই অবাক লাগে ভাবলে, এক সময় উনি আমাকে সহ্য করতে পারতেন না, কত অপমান করেছেন, আর এখন সারাটা দিন তার সাথেই থাকি। এত বিরক্ত করি, তবুও তিনি বিরক্ত হন না। আগের মতো সেই গম্ভীর ভাবটা এখন আমার সাথে দেখান না। আসলেই মানুষের স্বভাব ক্ষণস্থায়ী, তবে অভ্যাস না। আর আমার কাছে মনে হয় আমি ওনার স্বভাব, তাই এত তাড়াতাড়ি পাল্টে ফেলতে পেরেছে। তবে আমি ওনাকে যেমন ভাবতাম তার সাথে ওনার এখন মিল নেই। যাই হোক, এখন যেমন আছে তেমনও অনেক ভালো তিনি। তবে একটা জিনিস পাল্টায়নি, তা হলো আমাকে অপমান করা, সুযোগ বুঝে খুঁজে অপমান করার। এতিমখানায় পৌঁছানোর আগে রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা করে নিলাম। অতঃপর সেখান থেকে এতিমখানায় গেলাম। দেখি কাজ শুরু হয়ে গেছে। বলতে হবে তারা কাজের গাফিলতি করে না। বাচ্চারা অনেকেই এখনও ঘুমাচ্ছে। উনি তাদের সাথে হাত লাগিয়ে কাজ শুরু করতে লাগলেন। দুপুরে বাচ্চাদের খাবারের জন্য এত আয়োজন। বাচ্চাও আছে অনেকজন,
কারণ এতিমখানাটা আসলে অনেক বড়, যার কারণে বাচ্চাদের সংখ্যা বেশি। হয়তো মামা মামি না থাকলে এমন একটা এতিমখানায় বড় হতাম, না হলে রাস্তায় ফুটপাতে। সত্যি কথা বলতে কি, কেউ চায় না কাউকে বসিয়ে খাওয়াতে। মা বাবার মতো সবাই তো আর নিঃস্বার্থভাবে ভালোবাসে না, তাই কারো অধীনে থাকলে তার কথা শুনতেই হবে, এটাই ভাগ্য। মা বাবার কথা আজ খুব মনে পড়ছে। তাদের মৃত্যুবার্ষিকীর কথা আমারও মনে নেই, কারণ তখন খুব ছোট ছিলাম। তাদের লাশ দেখতেও বুঝতে পারিনি তারা মারা গেছে। এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে যে আমার মা বাবা আর বেঁচে নেই। আর এই বাচ্চারা, ওরা হয়তো জানেও না ওদের মা বাবাকে। বেশিরভাগই অবৈধ সন্তান হিসেবে এই সমাজের কাছে পরিচিত। এটাই তাদের ভাগ্য। ভাগ্য খুব বিচিত্র, কিভাবে চোখের পলকে বদলায় তা নিজেকে দেখে বুঝেছি আমি। এইসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম। দুপুরে আমি আর উনি মিলে সব বাচ্চাদের খাবার দিতে লাগলাম। এর একটু আগেই মিলাদ হয়েছিল। বাচ্চাদের খাবার দেওয়ার সময় হঠাৎ একটা বাচ্চা আমাকে ডাকলো, ভূতনি আপু, একটু পানি দাও আমায়। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। বাকি বাচ্চারা অবাক হয়নি, যে যার মতো খাচ্ছে, কিন্তু কেন? আমি ওনার দিকে তাকাতেই দেখি মুচকে হাসছে। বাচ্চাটা আবার বলে, কি হলো ভূতনি আপু, দাও। উনি এবার একটু জোরেই হাসলো। খেয়াল করলাম আশপাশে কয়েকজন মানুষ আমাকে দেখে মুখ টিপে হাসছে। রাগে আমার শরীর জ্বলছে। আমি বাচ্চাকে পানি দিয়ে বলি, আমাকে ভূতনি কেন ডাকছো? এটা তো তোমার নাম। ওহি ভাইয়া আমাদের সবাইকে বলেছে তোমাকে এই নামে ডাকতে। ইচ্ছে করছিল এখনই গিয়ে ওনার গলা টিপে দিতে। ছোট ছোট বাচ্চাদের মাথা খাচ্ছে উনি। তাকিয়ে দেখি উনি বের হচ্ছে। আমি বাচ্চাটাকে বলি, আমাকে এই নামে ডেকো না, ঠিক আছে আপু? কিন্তু একজনকে বললে কি হবে? সবাই সেই ভূতনি নামেই ডাকতে লাগলো। আমার নামটাকে উনি পুরো সবার কাছে বিলি করছে। আরে আমার নাম বলছি কেন? আমার নাম তো নিহা, ভূতনি না, ধুর। বাইরে বের হয়ে দেখি উনি নেই। আমি খুঁজতে থাকি। হঠাৎ উনি এই ভূতনি বলে ডাকে। ঘুরে তাকিয়ে দেখি দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে বের করে হাসছে। আমি ওনার সামনে কোমরে হাত দিয়ে বলি, আপনাকে না বলেছি বাচ্চাদের সামনে ভূতনি বলে ডাকতে না? তো আমি ডেকেছি নাকি বলো? তাহলে ওরা কিভাবে ডাকলো? তুমি তো বললে ওদের সামনে এই নামে ডাকতে না। এটা তো বলনি ওদের বলতে না। তাই আপনি সবার কাছে গিয়ে বলছেন আমাকে ভূতনি ডাকতে? খুব মানায় তোমার এই নামে ভূতনি। রাখুন আপনার ভূতনি। রেগে চলে এলাম এখান থেকে। ওনাকে বলেছি ডাকতে না, আর উনি সবার কাছে গিয়ে বলছে এই নামেই যেন আমায় ডাকে। সত্যি অসাধারণ। বিড়বিড় করে ওনাকে বকতে লাগলাম। তখন এতিমখানার একজন এসে বলে, না না তো। আদি খেতে দেখানো হচ্ছে এখন? এত অপমান করে এখন খেতে ডাকছে? যে দেখি এক প্লেট নিয়ে বসে আছে। আমি গিয়ে ওনার পাশে বসলাম। কিন্তু এক প্লেট কেন? আমি জিজ্ঞেস করলাম, আপনি খাবেন আর আমাকে কি দেখতে এখানে ডেকেছেন? ঠিক বলেছ, আমি খাবো, তুমি বসে বসে দেখো। গাধা একটা। তোমার হাত না কাটা, ভুলে গেছো? দাও হা করো। আপনি এখানে খাওয়াবেন, সবাই দেখবে। তো দেখলে কি ভাববে? ভাববে একটা বাচ্চাকে খাওয়াচ্ছি। নাও নাও। অপমান করতে ছাড়েন না আপনি আমায়। না, এটা বেশ লাগে আমার কাছে, নাও। বিকেলে সব বাচ্চাদের সাথে খেলছি আমি। তারা এখন আমায় ভূতনি বলেই ডাকে। কোনো ধরনের মানুষ উনি বুঝি না আমি। অসহায় মুখ করে ওনার দিকে তাকিয়ে আছি। দূর থেকে এসব দেখে হাসছে। মজা লাগছে তার কাছে। প্রায় অনেকক্ষণ খেলার পর মনে পড়লো ওদের জন্য উপহার এনেছি, তা দিতে হবে। আমি আশপাশে তাকিয়ে দেখি উনি কোথাও নেই। ওনাকে খুঁজতে খুঁজতে দেখতে পেলাম একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। উনি প্রায় খায় এসব, তবে আমার সামনে না। এর গন্ধ আমার সহ্য হয় না বলে হয়তো।
আমাকে দেখে হাতের অর্ধেক সিগারেটটা ফেলে দিলেন। কি হয়েছে ভূতনি? ওদের উপহারগুলো দেওয়া লাগবে। তুমি যাও, আমি নিয়ে আসছি। বলেই গাড়ির কাছে গেলেন উনি। সব বাচ্চাদের উপহার দিলাম, তারা অনেক খুশি, অনেকে নাচছে খুশিতে। ভালোই লাগছে এসব দেখে। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাইরে থেকে খেয়েই বাসায় আসলাম। এর মধ্যে উনি আমাকে গাড়িতে বসিয়ে কোথাও গেলেন। জিজ্ঞেস করায় বললেন কিছু কাজ ছিল তাই গেছে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। সারাদিনের খাটাখাটনিতে খুব ক্লান্ত লাগছে, খুব ঘুম পাচ্ছিল। তাই আমি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। বেশ ঘুমও পাচ্ছিল। তখন 10টা বাজে। আমি বিছানায় শুয়ে পড়লাম। ঘুমটা তখন মাত্র আসলো। আর ঘুমাবো আমি, তখন কেউ আমার বাহু ধরে টেনে তুলল। সে কেউ একজন আহিয়ান। সে আমাকে উঠিয়ে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে এত তাড়াতাড়ি শুয়ে পড়লে? মাত্র 10:30 বাজে। ঘুম পাচ্ছে তাই দেখি, সরুন ঘুমাতে দিন। কপালে হাত দিয়ে, শরীর ঠিক আছে তোমার? অনেক ভালো লাগছে, শুধু একটু ঘুমের দরকার আমার, আর কিছু না।